যার নানা রকম বদনাম আছে, যার নানা রকম ইয়ে আছে, তার দায়িত্ব নিয়ে আপনি চ্যালেঞ্জ অনুভব করছেন এবং একটা আশার আলো দেখছেন। আপনি স্পেসিফিক কি আশার আলো দেখছেন তা যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমত আমরা কিছু অর্থ পেয়েছি, যেখানে আমাদের পুরনো যন্ত্রগুলোকে আমরা নতুন দিয়ে প্রতিস্থাপন করতে পারবো। দ্বিতীয়ত আমাদের দীর্ঘদিনের যে আরো কিছু ইন্টারনাল কিছু দাবি ছিল, যেটা ওনারাও বলেছেন, এই প্রযোজক পরিচালক সমিতি, পরিচালকরা এবং ক্যামেরাম্যানরাও বলেছেন যে কেমিক্যালের ব্যাপারে কিছু পরিবর্তন করা, এবং খুব কিট কেমিক্যাল বলা হয়, যেটা প্যাক হয়ে আসে একদম কোম্পানি থেকে, সেটা দিয়ে চলচ্চিত্রকে পরিস্ফুটন করা। এই পর্যায়ে আমাদের বলতে দিতে হবে, আমরা এগ্রি করেছি যে এই পরিবর্তনকে আপনি দেখছেন যে এই পরিবর্তন না না এটা এখনো শুরু হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা করব। আমি যে কারণের জন্য বললাম যে আমরা মানে যে 3 মাসের পরে আমরা তাকে পেয়েছি, উই আর অলসো ভেরি মাচ হোপফুল যে উনি যে যদিও চলচ্চিত্র জগতের সাথে উনি নিজেই বলেছেন যে চলচ্চিত্র জগতের সাথে কাজ করেছেন এবং এটাকে ভালোবাসেন, ভালোবাসার জন্য এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই মৃতপ্রায় চলচ্চিত্র জগৎটাকে বাঁচানোর চেষ্টা করার জন্য আসছেন। তবে সেখানে আমাদের সৌভাগ্য যে মাননীয় প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি যে একটা যা গত বেশ কিছু বছর পর্যন্ত হয়নি, সেটা এবার আমাদের বেশ ভালো রকম একটা অঙ্ক টাকা ওনার জন্যই হোক বা যে কোনোভাবে ওনার আমাদের কপালের জন্যই হোক, মাননীয় প্রধানমন্ত্রী নিজের উদ্যোগ নিয়ে এই একটা বিরাট অঙ্কের টাকা এফডিসি কে দিয়েছেন এবং এই টাকাটা দেওয়ার কারণে হ্যাঁ প্রায় 60 কোটি টাকা। এবং এইটার জন্য আমি যে কথাটা বলতে চাইবো সেটি হচ্ছে যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে মাননীয় প্রধানমন্ত্রী যে ভালোবাসেন তার একটা প্রমাণ আমি আপনাদের ছোট্ট একটা প্রমাণ আমি আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে যে আমাদের লাস্ট যে ফিল্মের যে অ্যাওয়ার্ড দেওয়ার হলো, এটা প্রায় 30-40 বছর আগে এক সময় দেখা গিয়েছিল যে ইন্ডিয়ান রাজ কাপুর যখন অসুস্থ ছিলেন তাকে পুরস্কৃত করার জন্য প্রেসিডেন্ট যখন দেখলেন যে রাজ কাপুর উঠতে পারছেন না সিট থেকে, তখন প্রেসিডেন্ট তার ডায়াস থেকে নেমে এসে রাজ কাপুরকে সেই পুরস্কারটা পরিয়ে দিলেন। অ্যান্ড দ্য সেম থিং উই হ্যাভ সিন আফটার অলমোস্ট 40 ইয়ার্স ইন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একজন আর্টিস্টকে সম্মান দেওয়ার জন্য যখন সেই ভদ্রমহিলা উঠতে পারছিলেন না সেখান থেকে, মানে সুলতানা জামান উঠতে পারছিলেন না, তখন মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে স্টেজ ডায়াস থেকে নেমে এসে মাননীয় প্রধানমন্ত্রী তাকে দিয়েছিলেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেখানে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভালোবাসছেন চলচ্চিত্র জগৎকে ভালোবাসছেন এবং চলচ্চিত্র জগতের লোকজনকে ভালোবাসছেন, তার আশেপাশে যারা চতুর্দিকে তাকে ঘিরে আছেন তাদের চোখগুলো কিন্তু তখন খুলছে না এবং খুলছে না। যেটা এটা যদি সময় আমাকে বলতে দেওয়া হয় তাহলে আই উইল টেক মোর দেন 1 hour উইথ অল দ্য স্পেসিফিক চার্জেস। একটু যদি আপনি পিন পয়েন্ট করে বলতেন যে কে মানে বাধাগ্রস্ত করছে চলচ্চিত্র শিল্পের বিকাশে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ নিচ্ছেন চলচ্চিত্র শিল্পকে একটু বিকাশমান। প্রশ্নটা তো আমারও সেখানে, বর্ণচোরেরা কারা? মাননীয় প্রধানমন্ত্রী যাদের খুঁজে বের করতে পারছেন না, কারণ তা নাহলে একে শুধু চলচ্চিত্র জগৎ নয়, বাংলাদেশ চলচ্চিত্র জগৎ বাইরে সহ চলচ্চিত্র রাজনীতির বাইরে নয়, রাজনৈতিক মঞ্চেও অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই বর্ণচোরাদের বের করতে পারছেন না। আই ডোন্ট ওয়ান্ট টু টেক আপ দিস থিং হিয়ার, এই বক্তব্যে আমি সেখানে সেই জায়গায় যাব না। কিন্তু একটা জিনিস তো এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি যেটাকে চাচ্ছেন সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই একটা মাত্র হোপ যে উনি আসছেন, উই আর এক্সপেক্টিং সামথিং, যে এই টাকাটা যখন দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন সেটা যে এখানে একটা টাকা দেওয়ার কথা ছিল ফিনান্স মিনিস্ট্রি, যে এত টাকা দিতে হবে তা নাহলে তুমি টাকা পাবে না। সেখানে আপনার কাছে জানতে চাইবো, মাসুদ পারভেজ সাহেব অনেক আশাবাদী, আপনি কি এতটা আশার আলো দেখতে পাচ্ছেন? না, আমি সিনেমা সবকিছুই আসলে আমাদের বাংলা সিনেমা খুবই ঐতিহ্যবাহী সিনেমা, এখন খারাপ অবস্থা যাচ্ছে কিন্তু এটা থাকবে না, এটা কাটায় আমরা উঠবই যে কোনো মূল্যে। খুব ঐতিহ্যবাহী সিনেমা কেন বলছেন? ধরেন হোল ওয়ার্ল্ডের সিনেমা ইন্ডাস্ট্রির বয়স যদি 100 বছর হয়, আমাদের ইন্ডাস্ট্রির বয়স 50 বছর, এবং আমরা খুব ঠিকঠাক সিনেমা, আমরা উর্দু সিনেমা, ইংরেজি সিনেমা, হিন্দি সিনেমার এগেইনস্টে বাংলা সিনেমা দাঁড়িয়েছে। এখানে জহির সাহেবের মতো মেকার ছিলেন, খানাতার মতো মেকার ছিলেন। আমরা যখনই বাংলা সিনেমার কথা বলি তখনই এই 2-3টি নাম, জহির রায়হান, খানাতুর রহমান, পরবর্তী পর্যায়ে এই পর্যায় পর্যন্তই কিন্তু আমাদের থাকতে হয়। আমাদের যদি আমাদের নায়কের কথা বলতে হয় তাইলেও কিন্তু মিড 70s, যতদিন সোহেল রানা ছিলেন, রাজ্জাক ছিলেন, এই পর্যায়ে এসে থেমে থাকতে হয়। তো এইটা এই ঐতিহ্য মানে উনাদের কথা বলে আমরা আর কতদিন কাটাবো? এটা জবাব আমি একটু দেবো। হ্যাঁ দেবে, এই কারণের জন্য যে আপনার সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছেন না। মানে বাংলাদেশ সরকারে যারা
পরিচালনা করছেন। আপনারা 1960 সনের সেন্সর বোর্ড অ্যাক্ট নিয়ে 1960 সনে যখন আমার মা রিক্সায় বেরোতেন তখন তাকে কাপড় দিয়ে চতুর্দিকে রিক্সাটাকে ঢেকে দেওয়া হতো, সেটাই ছিল তখন স্ট্যান্ডার্ড। কিন্তু 2011 সনে গিয়ে আমার মা সেই রিক্সায় পড়লে পরে চতুর্দিকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে চললে পরে তাকে তো পাগল বলা হবে। তো এখন আপনি 1960 সনের সেন্সর কোড দিয়ে আপনি 2011 সনের সেন্সর কোডে আপনি ছবি বানাতে চাচ্ছেন, হাউ ইউ ক্যান এক্সপেক্ট এ গুড মুভি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। চট্টগ্রাম থেকে এখন সরাসরি আমাদের সঙ্গে শ্যামল পালিত যোগ দিতে চাচ্ছেন। শ্যামল পালিত, আপনার কাছে জানতে চাই বর্তমানে বাংলা চলচ্চিত্রের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? পরিবার নিয়ে সিনেমা হলে যেতে পারছেন? যাওয়া হয়? আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি পরিবার নিয়ে সিনেমা দেখার মতো পরিবেশ এখন সিনেমা হলে আর নেই। আপনারা জানেন যে বাংলা সিনেমাগুলি যেভাবে তৈরি করা হচ্ছে এখানে শ্রুতিকটু অনেক শব্দের ব্যবহার আছে, যেটা পুরো পরিবার নিয়ে সিনেমা হলে বসার মতো পরিবেশ রাখে না। আর আরেকটা বিষয় হচ্ছে সিনেমা হলের যে ব্যবস্থাপনা, তারা যে কারণেই হোক এই ব্যবস্থাপনার কোনো পরিবর্তন নেই, অথচ পাশাপাশি আমাদের অন্যান্য দেশে সিনেমা হলের অনেক উন্নতি হয়েছে, সিনেফ্লেক্সে সিনেমা দেখছে এবং সিনেমার প্রতি আকর্ষণটা বজায় থেকেছে। আমরা প্রতিযোগিতায় পিছনে রয়েছি। আর বলতে পারি যে ভিলেনের ভাষা এত বেশি খারাপ হয়েছে যে পরিবার নিয়ে বসার উপযোগী নেই। আপনাকে অনেক ধন্যবাদ শ্যামল পালিত। আমরা শ্যামল পালিতের বক্তব্য নিয়ে জনাব মাসুদ পারভেজ এবং জনাব গিয়াসউদ্দিন সেলিম এবং মোহামিদ আপনাদের তিনজনের কাছে শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি এবং বিরতির পর ফিরে আসবো আজকের বাংলাদেশে। আমাদের সঙ্গেই থাকবেন। এইটা মানে একই সিনেমা। Power মানে শক্তি, পাওয়ার মানে এনার্জি, পাওয়ার ড্রিঙ্ক ফুলি লোডেড। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ? আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনা প্রবাহগুলো জানতে দেখুন পূর্ব পশ্চিম, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। একটা দেশের অর্থনীতিতে সবসময় কিছু বিপরীত চিত্র থাকে, যেমন থাকে একটা মুদ্রাতে। মুদ্রার এপিঠে যদি থাকে প্রবৃদ্ধি, তবে ওপিঠে মন্দা। যেখানে রয়েছে সঞ্চয়, সেখানেই বিনিয়োগ। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারকে জাগিয়ে তোলে, অন্যদিকে জুয়ারিরা করে পর্যদস্ত। এক পাশে যদি থাকে মুদ্রাস্ফীতি, অন্য পাশে নিশ্চিত বেকারত্ব। আর প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিফলে যায় মানি লন্ডারিং এর কারণে। অর্থনীতির এই সমস্ত বৈপরীত্যকে একসাথে নিয়ে ব্যবসা বাণিজ্যের সব খবর জানাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে চিটাগং থেকে যোগ দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তিনি পরিবার নিয়ে ছবি দেখতে এখন আর স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। খুব সংক্ষিপ্তভাবে যদি গিয়াসউদ্দিন সেলিম আপনি এই সম্পর্কে একটু বলেন যে উনার বক্তব্যের সঙ্গে আপনি একমত কিনা, পরিবার নিয়ে ছবি দেখা যাচ্ছে না? আমার ধারণা যে সব ছবি যে পরিবার নিয়ে দেখা যায় না এরকম না, অনেক ছবি আছে পরিবার নিয়ে দেখা যায়। পরিবার নিয়ে দেখার অন্যতম অন্তরায় হচ্ছে হলের পরিবেশ। আসলে জি, মানে সিনেমা হলগুলোর এখনকার সারা দেশের 2টা 3টা 4টা সিনেমা হল ছাড়া অন্য সিনেমা হলগুলোর যে ধরনের পরিবেশ, এখন ভিতরের পরিবেশ, ওর যা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এরকম যেরকম নোংরা বাথরুম, সব মিলায় আসলে কেউ যায় না। যদি ঠিকঠাক থাকতো তাইলে হয়তো যেত, আমার মনে হয়। সেই সিনেমা হলের পরিবেশটাও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট সিনেমার সঙ্গে। জনাব মোহাম্মদ, সিনেমা হলগুলি ভেঙে মার্কেট হচ্ছে, সিনেমা হলের ব্যবসার চেয়ে পৃথিবীর অন্য যে কোনো ব্যবসায় সবচেয়ে লাভজনক ব্যবসা বলে মনে হচ্ছে। এর কারণ কি, বা এইটা দূর করতে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আমরা আসলে এই বিষয়টাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। এটা এফডিসির কাজ নয়, কিন্তু এফডিসি যদি যেহেতু উৎপাদন কেন্দ্র, এখানকার উৎপাদিত পণ্য বাজারজাত করার জায়গাটা হচ্ছে কিন্তু সিনেমা হল। সিনেমা হলগুলো যদি নাই থাকে, আমার তো মার্কেট নষ্ট হয়ে গেল, আমি কোথায় আমার বিপণনটা হবে? আমরা কি একটু শুনে নিব? রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিতে চাচ্ছেন সারোয়ার মোর্শেদ, তার একটা সিনেমা হল ছিল, তিনি সেটা বন্ধ করে দিয়ে অন্য ব্যবসা করছেন। সারোয়ার মোর্শেদ, আপনি কি বলবেন আপনার হলটি বন্ধ হয়ে গেল কেন? জি, আমার হলটি বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ দর্শকের উপস্থিতি কম। দর্শক উপস্থিতি কমে যাওয়ার কারণ ছবির দুর্বল নির্মাণ, অদক্ষ উপস্থাপনা, এর ফলে দর্শক কমে যায়। এর সাথে যোগ হয় কেবল নেটওয়ার্কের ভালো হিন্দি এবং ইংরেজি ছবি। পাশাপাশি যেটা সিনেমা হল ব্যবসার যেটা বড় সর্বনাশ করে, সেটা এই ছবিতে ভালগারিটির প্রবেশ, অর্থাৎ অশ্লীল দৃশ্যের প্রবেশ। এই অশ্লীল দৃশ্য দর্শকদের আরো দূরে ঠেলে দেয়, বিশেষ করে ভদ্র পরিবারের লোকজনকে একদম হল থেকে দূরে ঠেলে দেয়। এর ফলে আমরা আপনাকে ধন্যবাদ কমে যায়। ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে আপনি আসলে সিনেমার মান, সিনেমার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, সেই জন্য আপনি সিনেমা হল বন্ধ করে দিয়ে অন্য ব্যবসায় গিয়েছেন। প্রযোজক পরিবেশক সমিতির সভাপতির কাছে আসবো। সিনেমার হলের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে কারণ সিনেমার মান ভালো না। আপনি কি বিষয়টির সঙ্গে একমত, বা আপনি যদি একটু বিস্তার করে বলেন যে প্রযোজক পরিবেশক সমিতির এখানে কি করার আছে? সরকার এখানে মান ভালো নাটা একদিক দিয়ে আমি অ্যাকসেপ্ট করব, একদিক দিয়ে আমি অ্যাকসেপ্ট করব না। কারণ উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সমস্ত ভদ্র শ্রেণীর লোকজনরা দেখে না, মানে দুটো শ্রেণীকে ভাগ করে ফেলেছেন। একটা হচ্ছে ভদ্র শ্রেণী, আর একটা হচ্ছে অভদ্র লোক, মানে যারা ছবি এখনো দেখছেন। আসলে তো ব্যাপারটা এইভাবে সলিউশন করলে চলবে না। সিনেমা একটি বিনোদন মাধ্যম, এটা ভদ্রলোকের জন্য বিনোদন মাধ্যম, একটি গরিব লোকের জন্য, সাধারণ লোকের জন্য বিনোদন মাধ্যম। কাজে ছবি যেটা তৈরি হবে, সেই ছবিটা যদি সবাইকে আনন্দ দেয়, তাহলে সেই ছবিটা ব্যবসা সফল ছবি হবে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এখানে যে আপনি যাকে নিয়ে ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছেন একটা ছবির এক ধরনের ছবি হলে তো চলবে না। প্রতিদিন যদি আপনাকে পোলাও খেতে দেওয়া হয়, তাহলে আপনাকে সেটা ভালো লাগবে না। কাজী ছবির গল্প যদি একই রকম হয় এবং একই জিনিস যদি হয়, তাহলে সেটা ভালো লাগার কথা নয়। একটি ছবি হতে পারে যেটি শিশুতোষ ছবি হতে পারে, সেই ছবিটাকে আমরা বলতে পারি যেটা বাচ্চাদের জন্য ছবি। একটি ছবি হতে পারে প্যারেন্টাল গাইডেন্স, অর্থাৎ ভয়ের ছবি, কিন্তু বাবা মাকে নিয়ে দেখানো যাবে সেই ছবিটা। আর একটি ছবি হতে পারে ইউনিভার্সাল, সেটা হতে পারে সবাই নিয়ে আমরা দেখছি। আর একটা হতে পারে ফর অ্যাডাল্টস, অর্থাৎ বয়স্ক যারা, তাদের জন্য হতে পারে। আমি এই কথাটা এই জন্য বললাম যে বাংলাদেশে একমাত্র চলচ্চিত্র জগৎ ছাড়া আর কোন জায়গায় সেন্সর শব্দটি নেই। সেন্সর, আপনি একটি যদি হুমায়ুন আহমদকে বলা হয় যে 100 পৃষ্ঠার মধ্যে আপনি একটি উপন্যাস লেখেন, তাহলে আমরা তো নিশ্চয়ই জ্যোৎস্না এবং জননী গল্প এটা আমরা পেতাম না। তা চলচ্চিত্র জগতে প্রথম ছুটি বলা হচ্ছে যে 14,000 ফিটের উপরে তুমি ছবি তৈরি করতে পারবে না, অর্থাৎ আমার হাতটাকে প্রথমে বেঁধে দেওয়া হলো। কিন্তু অনেক কবিতা তো 14 লাইনে লেখা হয়, সনেট বলি আমরা। হ্যাঁ, 14 লাইনে লেখা হয়, কিন্তু অনেক কবিতাকে আপনি 14 পৃষ্ঠায়ও লেখা হতে পারে। কাজে আপনি সৃষ্টিশীল কোনো জিনিসকে সেটাকে তো আপনি ফিক্সড কোনো বেঁধে দিতে পারেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনাকে সবসময় আপনার ফ্যামিলি নিয়ে যেতে হবে
এমন তো কোনো কথা নেই। আপনি তো একা একা অনেক সময় বাইরে মার্কেটিং করতে চান, আপনি আপনার বাইরে বন্ধু বান্ধব নিয়ে যেতে চান। কাজে ছবির মধ্যে এই আমরা যেটা বারবার বলে এসেছি যে আপনারা সেন্সরটাকে তুলে দেন। সেন্সরটা তো নাটকে নেই, সেন্সর বইপত্রে নেই, সেন্সর টেলিভিশনে নেই, টেলিভিশনের মধ্যে একটু